তৌহিদ আফ্রিদির একটি ফোন কলে ডিবি অফিসে নিয়ে আমাকে নির্মমভাবে ঘন্টার পর ঘন্টা পিটায়। এবং ওইখান থেকে যখন আমি আসি 2.5 মাস পর্যন্ত আমি চেয়ারের মধ্যে বসতে পারি না। আমার অবস্থা এতটাই খারাপ হয়েছিল। সেদিন আমি বলেছিলাম, আল্লাহ তুমি এটার সঠিক বিচার করো। মন থেকে আমি ক্ষমা করে দিল, আল্লাহ তাআলা কিন্তু তাকে ক্ষমা করে নাই, এবং সেটার বিচার আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো যেই কোনো রাজনৈতিক দলই আসুক না কেন, ব্যবসায়ীরা কিন্তু তাদের সাথে মিলে যায় এবং আবারও আগের ক্ষমতাটা ফিরে পায়। সো তৌহিদ আফ্রিদিরই টিমমেট গর্বের সাথে মানুষকে বলছে যে সায়েমকে তুই লাইনে আমি পিটাইছি। এক পর্যায়ে আমার চোখ থেকে পানি পড়ে সেই কাগজটা ভিজে যায়। ভিজে যাওয়ার কারণে তারা আমাকে আবারও পেটায় আর বলে যে তুই যদি তৌহিদ আফ্রিদির কাছে ক্ষমা না চাস তাহলে তোকে গুম করে দিব। ও হচ্ছে জামাত শিবির করে, ও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে। এরকম 7টা মামলা আমার সামনে লিখতে থাকে। আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদুদ্দিন আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই। তার ব্লগের মধ্যে একটা অংশ সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায়, যেখানে দেখা যাচ্ছিল তৌহিদ আফ্রিদির আম্মু ঘুমিয়ে আছে এবং সে তার উপরে উঠে লাফালাফি করতেছিল। এরকম একটা জিনিস ছড়িয়ে যায়, এটা নিয়ে মানুষ নেগেটিভলি মন্তব্য করতে থাকে। তো তৌহিদ আফ্রিদি যেহেতু আমার একজন পছন্দের মানুষ, সেহেতু আমি ওই জিনিসটাকে পজিটিভলি অনলাইনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমি মানুষকে বলি যে সন্তান সবসময় মায়ের কাছে ছোটই থাকে, সে কখনো বড় হয় না। সো আপনারা এরকম একটা জিনিসকে নেগেটিভলি ছড়াবেন না। আমি জিনিসটাকে পজিটিভলি ছড়িয়ে দিই, তবে সেটা আফ্রিদির কাছে খারাপ লাগে, যার কারণে তার টিম থেকে আমাকে ফোন দেওয়া হয়। সেই দিনই দুপুর 12টার দিকে রাহি আমাকে প্রথম একটা ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি এমন একটি ভিডিও বানিয়েছেন, এটাতে তো ব্রো খুব রাগান্বিত। পরে আমি বললাম যে ভাই আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে আপনি বলবেন, তাহলে আমি সেই ভিডিওটি ডিলিট করে দিব। এর পরবর্তীতে বলা হয় যে ব্রো যতক্ষণ না বলবে তার পারমিশন ছাড়া আপনি ভিডিওটি ডিলিট করতে পারবেন না। পরে আমি ভিডিও ডিলিটও করতে পারিনি। আমি অপেক্ষায় ছিলাম যে তৌহিদ আফ্রিদি কখন ফোন দিবে, বলবে ভিডিওটা ডিলিট করতে। তো আমাকে আর বলা হয়নি। আর বিকেল 4টার দিকে তারই টিমমেট জাকারিয়া আমাকে একটা ফোন দেয়, দিয়ে বলে যে ডিবি অফিসে যাইতে। তো আমি ডিবি অফিসে না গিয়ে জাকারিয়ার ফোন আর ধরি নাই। তারপর ডিবি অফিস থেকে আমাকে একটা ফোন দেওয়া হয়, বলা হয় 1 ঘন্টার মধ্যে মিন্টু রোড ডিবি অফিসে যেতে। তো 1 ঘন্টার মধ্যে আমি ডিবি অফিস যাই। যাওয়া মাত্রই গিয়ে দেখলাম একজন পুলিশ কর্মকর্তা, সে ভিডিও কলে তৌহিদ আফ্রিদির সাথে কথা বলছে। আমি ঢোকা মাত্রই ক্যামেরাটা ঘুরে বলছে যে এটা কি সেই মালটা না। পরবর্তীতে আফ্রিদি বলছে যে হ্যাঁ এটাই সেই মালটা। বলার সাথে সাথে আমার পিছনে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়, মাথার মধ্যে একটা কালো টুপি পরায়, যেটা ফাঁসির মঞ্চে আপনারা দেখেছেন যে কালো কাপড় পরায়, ওইটা আমাকে পরানো হয়। এরপর এলো পাথারি আমার পিছন থেকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়। তারপর হচ্ছে একের পর এক আমাকে মানে যেইভাবে পারতেছে তারা আঘাত করছে আমাকে। সো আমাকে বলা হচ্ছিল, তখনও ভিডিও কলে তৌহিদ আফ্রিদি জড়িত ছিল, মানে আমাকে বলা হচ্ছিল যে ও হচ্ছে জামাত শিবির করে, ও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে। এরকম 7টা মামলা আমার সামনে লিখতে থাকে আর বলে যে তুই যদি তৌহিদ আফ্রিদির কাছে ক্ষমা না চাস তাহলে তোকে গুম করে দিব। আমাকে যেহেতু আমি মারতেছে ভাই ওই অবস্থায়, মানে আমার আর কিছু করারও ছিল না। আমার কি দোষ সেটাও তারা জানে নাই, যেহেতু আমার নামে কোনো জিডি নেই, কোনো মামলা নেই, কোনো ধরনের অভিযোগ নেই থানায়। সো আমাকে যে ডিবি অফিস নিয়ে নির্যাতন করা হয়েছে নির্মমভাবে, এটাই কিন্তু একটা অপরাধ। সো একজন পুলিশ কর্মকর্তা জেনেও এরকম একটা অপরাধ করছে আমার সাথে। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা তারা আমাকে নির্মমভাবে ওই ডিবি অফিসের মধ্যে পেটায়। তারপর ওই রুম থেকে জাকারিয়া এই জিনিসগুলো দেখছিল আর ভিডিও কলে সেটা তৌহিদ আফ্রিদিকে দেখাচ্ছিল। আমি বলতেছি যে ভাই আমি জীবনে প্রয়োজনে আর কোনো দিন ভিডিও বানাবো না, আমাকে আপনি একটু ক্ষমা করে দেন, এবারের মতো একটা চান্স দেন, আমি আর কোনো দিন এগুলো করবো না। তারপরও আফ্রিদির মন গলে নাই। পরবর্তীতে ওই রুম থেকে পাশের রুমে আমাকে নিয়ে যাওয়া হয়। ওইখানে নিয়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে নিচে বসানো হয়। তার পরবর্তীতে মানে তারা আমাকে উলঙ্গ করার চেষ্টাও করে। এক পর্যায়ে নানাভাবে তারা যে ধরনের গালিগালাজগুলো করছে সেগুলো কখনো ক্যামেরার সামনে বলার মতো না, এত বাজে বাজে গালিগালাজ করছে। পরবর্তীতে বললো যে পড়াশোনায় কোথায় করেছিস। তো আমি এক পর্যায়ে বললাম যে আমি কলেজ শেষ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে। এটা বলা মাত্রই তারা আমাকে জোরে কয়েকটা বাড়ি মারার বলে যে বঙ্গবন্ধুর নামটাকে অপবিত্র করে দিচ্ছিস। মানে বাজে গালিগুলো আমি এখানে বলতেছি না, এইগুলো বলছে। বস্তা নিয়েছে, আমাকে বস্তার মধ্যে ভরে গুম করে দিবে। তো এই সিচুয়েশনগুলো আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি, সেই ট্রমার মধ্যে এখন পর্যন্ত আমি আছি। ওই রুম থেকে মেরে আবার আমাকে এই রুমে নিয়ে আসে, বলে যে একটা মুসলেখা দাও। মুসলেখা দিবে এইভাবে যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলছি, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি, আর জীবনে এগুলো করব না। সো আমি তাদের কথা মোতাবেক পুরোটাই লিখি। এক পর্যায়ে আমার চোখ থেকে পানি পড়ে সেই কাগজটা ভিজে যায়। ভিজে যাওয়ার কারণে তারা আমাকে আবারও পেটায়। আর ওই যে বন্দুকের দিয়ে আমার মাথার মধ্যে একটা আঘাত করে, আমার চোখে রক্ত জমাট হয়ে যায়, আমি আর তাকাতে পারতেছিলাম না এখানে।
তো এক চোখ দিয়ে দেখে দেখে আবার একটা নতুন পেজ দেয়, ওইখানে আবারও মুসলেখা লিখে ডিবি অফিস থেকে কোনো রকম মানে বেঁচে ফিরে আসি বাসায়। অনেকের এই প্রশ্নটা যে এতদিন যাবত আমি কেন বলিনি, আজকে এতদিন পরে এসে কেন মুখ খুললাম। আর তহিদ আফ্রিদির সাথে এরকম একটা ঘটনা ঘটার প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে তহিদ আফ্রিদি আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি একটু আমার বাসায় আসো। তো যেহেতু আমি তাকে ভয় পাই, এরকম একটা কাজ আমার সাথে করছে, আমি তহিদ আফ্রিদির বিরুদ্ধে কখনো লড়ে পারবো না, ওর টাকা পয়সা ক্ষমতার কাছে আমি পারবো না। সো ওর ডাকে আমি ঠিকই ওর বাসায় যাই। বাসায় যাওয়ার পর তহিদ আফ্রিদি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে কথা বলে। তারপর তার বেডরুমের মধ্যে আমাকে নিয়ে যায়। বেডরুমে নেওয়ার পরে সে আমাকে বুকে জড়িয়ে ধরে আর বলে যে ভাই, আমি তোমার বিষয়টা খুব অনুতপ্ত, যা হয়েছে এই জন্য আমাকে ক্ষমা করে দিও। তো আমিও তার মন থেকেই আমি তখনই তহিদ আফ্রিদিকে ক্ষমা করে দিই। এর পরবর্তীতে তহিদ আফ্রিদির সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়। আমি ওইখান থেকে চলে আসি, তার বাসা থেকে বিকেলবেলা চলে আসি। আসার পর থেকে তহিদ আফ্রিদি সবসময় বলতো, তোমার কোনো বিপদ হলে আমাকে বলবা, তোমার যদি কোনো টাকা পয়সা লাগে সেটাও আমাকে বলবা। তো যেহেতু ভালো সম্পর্ক, সেহেতু আমি তার বিরুদ্ধে আর কখনো কোনো কথা বলিনি, জিনিসটি চাপা রেখেছিলাম। যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যায়, তখন মানুষ বলছিল যে ভাই আপনার সাথে কি হয়েছে। টুকটাক মানুষ জানে যে তহিদ আফ্রিদিরই টিমমেট গর্বের সাথে মানুষকে বলছে যে সায়েমকে তুই লাইনে আমি পিটাইছি, আমরা ইচ্ছা মতো পিটাইছি, ওদের কাছে ভিডিও ছিল, এগুলো দেখাইছে মানুষকে। ওইখান থেকেই এই জিনিসটি প্রচার হয়ে যায় এবং প্রচার ঘটে, যার কারণে সকল মানুষ আমাকে চাপ ক্রিয়েট করে যে এখন আপনি মুখ খুলেন ভাই, এখন তো শেখ হাসিনা নাই। পরে আমি সেই 5ই আগস্টের পরে একটি ভিডিও বানাই, যে ভিডিওটি ভাইরাল হয় নাই, যার কারণে আপনারা কেউ দেখেন নাই। যদি দেখতেন আজকে এই প্রশ্নটা আসতো না যে আমি কেন আগে বলি নাই। আমি আগেও বলছি, সেটা আপনারা ভাইরাল হয় না, দেখেন নাই। সেই কথাটাই এখন আবার আমি পুনরায় যখন বললাম তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পরে, তখন এটা ভাইরাল হয়েছে, যার কারণে সবাই বিষয়টা জানতে পারছে। যে সমস্যাটা হয়েছিল, এটার আগে তহিদ আফ্রিদির সাথে কোনোদিন আমার কোনো কনভারসেশন হয় না, দেখাও হয় নাই। ঘটনা ঘটার পরে তার সাথে আমার একবার দেখা হয়েছে তার বাসায়। পরবর্তীতে মেসেঞ্জারে মাঝে মাঝে কথা হতো, সেটাও খুব সীমিত। আসলে ঘটনা ঘটার পর থেকে তো আমি হুমকির মধ্যেই ছিলাম। আমাকে বলা হয়েছে যদি এই ঘটনা আমি কাউকে বলি আমাকে নিয়ে গুম করে দিবে। সো এই ভয়ে আমি কাউকে এটা বলতে পারিনি, আমি একটা সীমাবদ্ধতার মধ্যেই ছিলাম। আগে যেমন মন খুলে ভিডিও বানাইতে পারছি, সেটা কিন্তু পরবর্তীতে আর আমি পারিনি। সো এটা আসলে আমি হুমকির মধ্যে ছিলাম, এখনও বলা যায় হুমকির মধ্যে আছি, যেহেতু আমি এখন মুখ খুলছি, সব কিছু বলে দিছি। এত প্রভাবশালী একজন মানুষ, এখন এটাই স্বাভাবিক, যেহেতু তার অনেক টাকা আছে, রাজনৈতিক একটা প্রভাবও তার আছে। সো যেই কোনো রাজনৈতিক দলই আসুক না কেন, ব্যবসায়ীরা কিন্তু তাদের সাথে মিলে যায় এবং আবারও আগের ক্ষমতাটা ফিরে পায়।